সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা যদি গণভবনে মারা যেতেন, আওয়ামী লীগ বেঁচে যেত, মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের। মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। যশোরে অভিযানে গিয়ে হামলায় সিআইডির 4 সদস্য আহত। ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, যা বললেন আব্দুল কাদের। মিরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত 4। দেশের জনসংখ্যার চেয়ে শিবিরের বট আইডি বেশি, মন্তব্য ছাত্রদল নেতা আমানের। নুরুল হক পুরোপুরি সুস্থ নন, কিন্তু তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে, মন্তব্য রাশেদ খানের। সমমনা দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসিনা যদি গণভবনে মারা যেতেন, আওয়ামী লীগ বেঁচে যেত, মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের। শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন, আওয়ামী লীগ বেঁচে যেত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, অনেক লেসপেন্সার গ্রুপ বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে 1975 সালের আগস্ট আর 2024 সালের আগস্ট ভিন্ন। 75-এর আগস্টে শেখ মুজিব ঘরে বসে খুন হয়েছিলেন, কেউ পালিয়ে যায়নি। আর 24-এর আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে যে একটা সহানুভূতি হতে পারে, এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। এটা একটা সহানুভূতির রাজনীতি, একটা মন্দিরের রাজনীতি, একটা শোকের রাজনীতি হতো, যেমন শেখ মুজিবকে নিয়ে একটি শোকের রাজনীতি তৈরি হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা যাবে না। পলাতক সেনাপ্রধানকে দিয়ে পৃথিবীতে কোনো রাজ্য বিজয় হয় না। এবি পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা তা নিয়ে আমার ভেতরে সন্দেহ আছে। একজন পলাতক স্বৈরাচার কখনো বিজয় বেশে ক্ষমতায় ফিরে আসে না, এরকম কোনো ইতিহাস নেই। হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে আমি গণভবন থেকেই মরে যাব, তাহলে হয়তো তার দলটা বেঁচে যেত। তিনি বলেন, যে দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায়, তার রাজনৈতিক আত্মহত্যা হয়েছে। এই নেতা আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখিয়ে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার কোনো রাজনৈতিক লিনিয়াস নেই, তার ছেলে মেয়ে অপরাধী। মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। মানবতা বিরোধী মামলায় চার্জশিট গঠন হওয়া কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এমনকি তারা সরকারি কোনো পদেও থাকতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আরেকটা বড় ডিসিশন ছিল, আইসিটি মামলায় যারা মানবতা বিরোধী অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1997 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনে মানে আইসিটি লয়ের সেকশন 91 এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফরমাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। যশোরে অভিযানে গিয়ে হামলায় সিআইডির 4 সদস্য আহত। যশোরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের 4 সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে শহীদুল ইসলাম নামের এক কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় যশোরের রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি এবং মাদক ব্যবসার অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছে পুলিশ। সিআইডির বিরুদ্ধে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করা হলেও অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, এই ঘটনায় সিআইডির একজন উপপরিদর্শক বাদী হয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, যা বললেন আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অপপ্রচারে আতঙ্কিত হয়ে পড়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি প্রার্থী আব্দুল কাদের।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে বলেছেন, ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। আব্দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে 9 দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন। গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় 7 সমন্বয়ককে যখন আটক করে ডিবি কার্যালয়ে ধরে নেওয়া হয়েছিল, সে সময় সংবাদ মাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন আব্দুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের 2018-19 সেশনের আবাসিক শিক্ষার্থী। মিরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত 4। চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তার ও কলেজ কমিটিতে পদ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে 4 জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মিরসরাই থানার পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান আনোয়ার, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমান, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী শেখ শাহরিয়ার এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের কর্মী ইমরান হাসান। তাদের মধ্যে ইমরান আনোয়ার ঘাড়ে আঘাত পাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দেশের জনসংখ্যার চেয়ে শিবিরের বট আইডি বেশি, মন্তব্য ছাত্রদল নেতা আমানের। বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের ভুয়া ফেসবুক আইডির সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, কোন সংশ্লিষ্ট এলাকায় শিবিরের 10 জন লোক থাকলেও সেই এলাকার শিবিরের সভাপতি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেয়, সেখানে 10,000 লোক কমেন্ট করে। ছাত্রদলের এই নেতা বলেন, তাই আমি তাদের আহ্বান করছি, আপনাদের যতগুলো লোক আছে তাদের প্রদর্শন করুন, অন্তরালে থেকে অন্তর্নিহিত বয়ান আর দিয়েন না। এই রাজনীতি বাংলাদেশের শিক্ষার্থীরা আর গ্রহণ করছেন না, সেটি ডাকসু, রাকসু, জাকসুর নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। নুরুল হক পুরোপুরি সুস্থ নন, কিন্তু তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে, মন্তব্য রাশেদ খানের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দলের সভাপতি নুরুল হক এখনো পুরোপুরি সুস্থ নন, কিন্তু তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানবাড়ি গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, নুরুল হকের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার মাথা, মুখমণ্ডল ও দাঁতে গুরুতর আঘাত রয়েছে, নাক দিয়ে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে, কিন্তু গণমাধ্যম তাকে সুস্থ দেখানোর যে খবর প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যা। নুরুল হকের চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেন রাশেদ খান। তিনি বলেন, নুরুল হকের দাঁতের অবস্থা নাজুক, তার মাথার সংবেদনশীল স্থানে গুরুতর আঘাত আছে। গতকাল বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়, এমনকি ওয়াশরুমে যাওয়ার জন্য তাকে সাহায্য নিতে হচ্ছে। তার মস্তিষ্কে আঘাতের কারণে মাথা ঘোরা সহ অন্যান্য জটিলতা রয়েছে।